আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কায়সার হোসেন জাস্টিস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব সরকারি ঋণদাতা প্রতিষ্ঠান বাড়ি নির্মাণের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এই প্রতিষ্ঠান থেকে ঋণের আবেদন করতে গেলে যে আইনগত কাগজপত্র জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে জমা দিতে হয় সেগুলো কিভাবে জোগাড় করা যায় সহজে এবং কিভাবে এগুলো সহজেই জমা দেওয়া যায় এবং আসলে কাগজপত্রগুলো কি কি লাগে এই সংক্রান্ত বিষয়ে আমি আজকে আলোচনা করব। কারণ আমরা যখন বাড়ি বানাতে যাই তখন অনেকেই ঋণের সহায়তার জন্য আমরা এই সরকারি ঋণদাতা প্রতিষ্ঠানে যাই, কারণ ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকারি এই প্রতিষ্ঠান থেকে অনেক বেশি কম সুদে ঋণ পাওয়া যায় এবং যা বেশি মেয়াদে পরিশোধ করারও সুযোগ থাকে এবং এখানে ঋণ পরিশোধের ক্ষেত্রেও অনেক সহজ শর্ত দেওয়া থাকে, যে কারণে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণ সবাই নিতে চায়। কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে যাওয়ার পরে কর্পোরেশন থেকে যে কাগজপত্র ধরিয়ে দেওয়া হয় সেই কাগজপত্র দেখে আমরা অনেকেই এখান থেকে ঋণ নিতে ভয় পাই এবং আমরা নিরুৎসাহিত হয়ে চলে আসি। কাজেই আজকে আবার আলোচনা করার পর আশা করি যারাই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে বাড়ি বানাতে চান তাদের এই ভীতি কেটে যাবে এবং তারা আগে থেকেই জেনে যাবেন এবং সেই প্রস্তুতি নিয়ে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেহেতু সরকারি প্রতিষ্ঠান ওখানে আপনারা যেতে পারবেন এবং গেলে অবশ্যই আপনারা খুব সহজেই ঋণ পাবেন। এখন এই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কিন্তু ব্যাংকের মতো সহজেই একটি আবেদনের মাধ্যমে ঋণ পাওয়া যায় না, এখানে দুইবার আবেদন করতে হয়। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ পেলে যে সুবিধাটা হচ্ছে, যেহেতু সরকারি ঋণ এখানে ইন্টারেস্ট রেটটা কম থাকে। এখন আমি যতদূর জানি বর্তমানে 8% ইন্টারেস্ট রেটে প্রতি লাখ 8% টাকায় ঋণ পরিশোধের সুযোগ থাকে, যেটা কখনোই ব্যাংক আপনাকে দিতে পারবে না। এখন আমরা যে দুটো আবেদনের কথা বললাম তা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে প্রথমে একটা প্রাথমিক আবেদনপত্র করতে হয়, আর সর্বক্ষেত্রেই 20% কাজ কমপ্লিট থাকতে হয়। অর্থাৎ ঋণের পূর্ব শর্ত হচ্ছে 80% ঋণ দিবে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আর বাকি 20% বাড়ির মালিকের নিজের খরচ করতে হবে। এখানে কি কি ঋণ দেওয়া হয় সেটা নিয়ে একটু বলে নেই। এখানে একটা ঋণ আছে সিটি কর্পোরেশন এলাকার জন্য, যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, এই যে সিটি কর্পোরেশন যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য ঋণের সিলিংটা বেশি থাকে। সেখানে 1.5 কোটি টাকা পর্যন্ত সিলিং এর কথা বলা আছে। তবে আমি যতদূর জানি এখন যে কোনো অঙ্কের টাকায় চাইলে যদি ওখানে বিনিয়োগযোগ্য মনে করে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণ দিবে। এছাড়া জেলা পর্যায়ে ঋণ দেওয়া হয়, উপজেলা পর্যায়ে ঋণ দেওয়া হয়। এখানে সবচেয়ে বেশি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুবিধাটা হচ্ছে কৃষক ঋণ নামে একটা ঋণ আছে, কৃষকদেরকেও বাড়ি বানানোর জন্য ঋণ দেওয়া হয়, যেটা কিন্তু কখনোই ব্যাংক থেকে দেওয়া হয় না। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে যিনি ঋণ গ্রহণ করবেন তার যে চাকুরি অবস্থান এবং তার ব্যবসার অবস্থান এগুলো বিবেচনা করা হয়। অর্থাৎ তার ইনকাম লেভেল ভালো না থাকলে তাকে ঋণ প্রদান করা হয় না। কিন্তু এখানে ইনকাম লেভেলটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সবচেয়ে বড় সুবিধা। এখানে হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি বাড়ি জায়গার মালিক, সে জায়গার উপরে বাড়ি নির্মাণ করলে সেখান থেকে যদি লাভ পাওয়া যায় নির্মাণ করে, তাহলে কিন্তু এই বাড়িটা নির্মাণের জন্য হাউস বিল্ডিং সহযোগিতা করে এবং 80% পর্যন্ত তারাই ঋণ প্রদান করে থাকে। এখন উপজেলা পর্যায়ে পল্লিমা নামে একটা ঋণ আছে এবং জেলা পর্যায়েও পল্লিমা যেই অংশ এলাকাগুলো কিছুটা আন্ডার ডেভেলপড সেই এলাকাগুলোতেও পল্লিমা ঋণ দেওয়া হয়। এছাড়া মঞ্জিল নামেও একটা ঋণ আছে। আর সিটি কর্পোরেশন এলাকায় যে ঋণ দেওয়া হয় তার নাম নগরবন্ধু। এখন আমি আইনজীবী হিসেবে যে বিষয়টা আলোচনা করব সেগুলো হচ্ছে আইনগত কি কি কাগজপত্র লাগে।
এখন ঋণের যেহেতু দুইটা আবেদন করতে হয় প্রসেসিং করার সময়, প্রথম আবেদনটার নাম হচ্ছে প্রাথমিক আবেদন। এই প্রাথমিক আবেদনে কিন্তু কোনো কিছুর মূল কপি দিতে হয় না, কিন্তু কি কি দিতে হয় সেটা একটু বলে নিই। সিএস খতিয়ান, প্রত্যেকটা জায়গার একটা সিএস খতিয়ান থাকে। সেই সিএস খতিয়ানের যে জায়গার মালিক তার যে দাগ নাম্বার, যে খতিয়ান ভুক্ত, সিএস খতিয়ান হচ্ছে সরকারি খতিয়ান, অনেকগুলো জায়গায় নিয়ে একটা খতিয়ান হয়। সিএস খতিয়ানের একটা সহি মুহরি নকলের ফটোকপি, এবং এরপরে আরেকটা খতিয়ান আছে এসএ খতিয়ান বা আরওআর খতিয়ান। এসএ বা আরওআর খতিয়ানের সহি মুহরি নকলের ফটোকপি এবং আরএস খতিয়ানের সহি মুহরি নকলের ফটোকপি, এই তিনটি খতিয়ানের ফটোকপি। তার পাশাপাশি দিতে হয় মালিকানার যে দলিল থাকে সেই দলিলের ফটোকপি। যদি ওয়ারিশান সূত্রে মালিক হয় তাহলে ওয়ারিশান সনদপত্রের ফটোকপি এবং পারিবারিক সলিনামা বা বন্টননামা দলিলের ফটোকপি। এছাড়া সব ক্ষেত্রেই পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ফটো লাগে। এটা যত পরিমাণ ফটো হাউস বিল্ডিং কর্পোরেশন চাইবে তত পরিমাণ দিতে হবে। প্রাথমিক আবেদন ফর্মের সময় হয়তো বা 4 কপি এরকম নেয়, আর চূড়ান্ত আবেদনে আর একটু বেশি কপি নেয়। যত কপি তারা বলবে তত কপি আপনার জমা দিবেন। এছাড়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এটা দিতে হবে। তারপর টিন সার্টিফিকেট এখন দিতে হয়, জমা দিতে হয়। টিন সার্টিফিকেট সবার জন্য বাধ্যতামূলক, যারা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নিবে তাদের জন্য, এবং টিন সার্টিফিকেটের ফটোকপিটাও জমা দিতে হবে। অর্থাৎ এখানে যে কাগজপত্রগুলো লাগে সেগুলো হলো সিএস, আরওআর, আরএস খতিয়ানের ফটোকপি, দলিলের ফটোকপি, টিন সার্টিফিকেটের ফটোকপি, পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি, তারপর হচ্ছে ছবি, পাসপোর্ট সাইজের ছবি, ল্যাব প্রিন্ট ছবি, এগুলো জমা দিতে হয়। তার পাশাপাশি আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে একটা রুট ম্যাপ দিতে হয়। এটা সার্ভেয়ার কর্তৃক একটা রুট ম্যাপ দিতে হবে, যে এই যে জায়গায় আপনার বাড়ি সেই বাড়িতে যাওয়ার জন্য যে রুট ম্যাপটা থাকে। এছাড়া প্রকৌশলগত আপনার কাগজপত্র লাগে। এখানে প্রকৌশলগত কাগজপত্র হচ্ছে বাড়ি নির্মাণের সময় সিটি কর্পোরেশন এলাকায় হলে সিটি কর্পোরেশনে, যেমন ঢাকায় হলে ঢাকার রাজুকে, পৌরসভা জেলা পর্যায়ে হলে জেলার যে পৌরসভা থাকে সেখানে, গ্রামে হলে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে, সেখানে একটা অনুমোদন পত্র আনতে হয় তাদের কাছ থেকে। তাদের একটা শাখা আছে, অফিস আছে, যেখানে ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির প্ল্যান জমা দিতে হয়। সেই প্ল্যানের মধ্যে কি কি থাকে, সয়েল টেস্ট রিপোর্ট থাকে। সেই সয়েল টেস্টের রিপোর্টটাও কিন্তু এখানে প্রাথমিক আবেদনের ফটোকপিতে দিতে হবে। অর্থাৎ আপনাকে প্রকৌশলগত কাগজের মধ্যে সয়েল টেস্ট রিপোর্টের ফটোকপি, এটা হচ্ছে একটা কাগজ। এছাড়া বাড়ির যে অনুমোদন পত্র এবং নকশা, একটা ইঞ্জিনিয়ার কিন্তু একটা নকশা জমা দেয় পৌরসভাতে হোক, ইউনিয়ন পরিষদের কার্যালয়ে হোক, অথবা সিটি কর্পোরেশনে হোক, অথবা রাজুকে হোক, সেখানে কিন্তু একটা প্ল্যান জমা দেয়, যে বাড়ির যে এখানে বাড়ি নির্মাণ হবে সিভিল ইঞ্জিনিয়ার একটা প্ল্যান জমা দেয়, এবং সেই প্ল্যানের মধ্যেই কিন্তু নকশাটা থাকে, বাড়ির যে একটা ইঞ্জিনিয়ারিং নকশা, অর্থাৎ সেই নকশার ফটোকপি, এবং নকশা অনুমোদন হওয়ার পরে এই নকশার মধ্যেও যে সিলটা থাকে সেটা তো দিতেই হবে, সেটা সহ নকশার ফটোকপিটা দিতে হবে, অনুমোদনটা হয়েছে এই মর্মে। পাশাপাশি একটা অনুমোদন পত্র আছে আলাদা, সেই অনুমোদন পত্রের ফটোকপিটাও দিতে হবে, আর সয়েল টেস্ট রিপোর্টের ফটোকপি। এই হচ্ছে প্রাথমিক আবেদন। এই প্রাথমিক আবেদন হওয়ার পরে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ার থাকেন, তিনি, এবং ম্যানেজার থাকেন, অনেক সময় ম্যানেজারও যেতে পারেন, এবং ইঞ্জিনিয়ার অবশ্যই যাবেন, গিয়ে তিনি সাইট পরিদর্শন করবেন, পরিদর্শন করে দেখবেন যে বাড়ি নির্মাণের বাড়ির নির্মাণের যে প্রাথমিক বিনিয়োগ সেটা করা হয়েছে কিনা, এবং যেভাবে কাগজপত্র জমা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গায় বাড়িটা নির্মাণ হচ্ছে কিনা, এবং আশেপাশে প্রতিবেশীদেরও সাক্ষ্য নিতে পারেন যে দখলটা ঠিক আছে কিনা বাড়ির মালিকের, এবং রাস্তা ঠিক আছে কিনা যে রাস্তা বর্ণনা করা হয়েছে, এবং এখানে হাউস বিল্ডিং বিনিয়োগ করবে কিনা। এটা যদি নিশ্চিত হয়ে যায় তাহলে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কয়েক কার্যদিবসের ভিতরেই তারা প্রাথমিক আবেদন ফর্মটা অনুমোদন করে দেয়, এবং এই অনুমোদন পাওয়ার পরে কিন্তু আপনি ঋণ পান নাই। এরপরে আপনার আসল কাজ, আপনাকে এরপরে করতে হবে চূড়ান্ত আবেদন। সেই চূড়ান্ত আবেদনে কি কি লাগবে, আপনি যে কাগজপত্রগুলো দিলেন ফটোকপি করে, এগুলো মেইন কপিগুলো লাগবে, অর্থাৎ সিএস, আরওআর, আরএস খতিয়ানের মেইন কপি, সহিমুহরি নকল, একটা অরিজিনাল সহিমুহরি নকলটাই জমা দিয়ে দিতে হবে, এবং আপনার যে মালিকানার মেইন দলিল, কারো যদি মেইন দলিল না থাকে, দলিল কিছুদিন আগে সম্পাদিত দলিল ওরা সাব রেজিস্ট্রি অফিস থেকে সাথে সাথে দেয় না,
সেক্ষেত্রে সহিমুড়ি নকল, অরিজিনাল সহিমুড়ি নকলটা জমা দিয়ে দিবেন, এটা ফটোকপি না, অরিজিনালটাই জমা দিয়ে দিবেন। আর মেইন দলিলের জন্য একটা দলিল উত্তোলন ফিস জমা দিবেন। পরবর্তীতে হাউস বিল্ডিং এই দলিলটা যখন অ্যাভেলেবল হবে নেওয়ার জন্য, উত্তোলন করার জন্য, তখন তারা এটা নিয়ে নিবে এবং পরবর্তীতে আপনার ঋণ পরিশোধের পর আবার তারা আপনাকে দিয়ে দিবে। এছাড়া এখানে চূড়ান্ত আবেদনে একটা বিষয় আছে, এখানে খারিজ খতিয়ান বা খাজনার কপি এটাও জমা দিতে হবে চূড়ান্ত আবেদনের সময়। এবং তার পাশাপাশি একটা এক্সট্রা একটা বিষয় আছে, সেটা হচ্ছে এসএ রেকর্ডের মালিক থেকে নিয়ে এখন পর্যন্ত, বর্তমান লোন নেওয়ার আগ পর্যন্ত দলিলের ধারাবাহিকতা থাকতে হবে, অর্থাৎ এই ধারাবাহিকভাবে দলিলগুলো জমা দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র আপনার মালিকানার দলিলটা দিলেই হবে না, এটাই হচ্ছে আইনজীবী পরামর্শের বিষয়। এই জন্যই আজকে আমার আলোচনা। অর্থাৎ এসএ রেকর্ড যখন হয়েছে এবং জায়গা কেনার সময়ও আইনজীবীর পরামর্শ নিলে কিন্তু আইনজীবীরা এই কাগজপত্রগুলো কিন্তু ঠিক আছে কিনা এটা দেখে নেন। কারণ মাঝখানে যদি অন্য ট্রানজেকশন থাকে তাহলে কিন্তু আপনার মালিকানাটা নিষ্কণ্টক না। অর্থাৎ আপনার শুধু দলিলটা থাকলেই হবে না, আপনি যার কাছ থেকে কিনেছেন তার তো মালিকানা থাকতে হবে, এবং সে যার কাছে কিনেছে বা যার কাছ থেকে পেয়েছে, সেটা উত্তরাধিকার সূত্রে হোক, ক্রয় সূত্রে হোক, যে কোনোভাবেই হোক, দানপত্র সূত্রে হোক, যে কোনো দলিল সূত্রেই হোক না কেন, তার একটা ধারাবাহিকতা থাকতে হবে। অর্থাৎ এস রেকর্ড থেকে, সিএস রেকর্ড থেকে প্রয়োজন নাই, এস রেকর্ড থেকে প্রত্যেকটা দলিলের ফটোকপি, সহিমুড়ি নকল জমা দিতে হবে। সহিমুড়ি নকল অথবা মূল দলিলের ফটোকপি অথবা দলিলের সহিমুড়ি নকল, অরিজিনাল সহিমুড়ি নকলটাই জমা দিয়ে দিতে হবে প্রত্যেকটা দলিলের। অর্থাৎ এগুলোকে বলা হয় বায়া দলিল, মানে আপনি যার কাছ থেকে দলিল পেয়েছেন তার বায়া দলিল। কাজেই যারা জায়গা কিনবেন তারা বায়া দলিলগুলো সংগ্রহ করে নেবেন। আর যদি বায়া দলিল কারো নাও থাকে, সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনার যে দলিল, সেই দলিলে কিন্তু আপনি কিভাবে মালিকানা পেয়েছেন সেটা কিন্তু দলিল লেখক দলিল লেখার সময় কিন্তু সেটা বর্ণনা করে দেয়, দলিলের মধ্যে কিন্তু সেই বর্ণনা থাকে। সেখান থেকে আপনার এর আগে কারা কারা মালিক ছিল সেই বর্ণনাটা দেখে ওই মালিকের যে কত নাম্বার দলিল থেকে কত নাম্বার দলিলে আসছে, তারপর আপনি কিভাবে পেলেন, এখানে দলিল নাম্বার সহ লেখা থাকে। সেই দলিলগুলো, সেই নাম্বারগুলো জোগাড় করে তালাশি দিয়ে আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে সেই দলিলগুলো তুলে নেবেন। অর্থাৎ সেই দলিলের সহিমুড়ি নকলগুলো তুলে নেবেন। মূল দলিল তো তোলা যাবে না, যেগুলো অন্য মানুষের দলিল, সহিমুড়ি নকলগুলো, এই সহিমুড়ি নকলগুলো জমা দিতে হবে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এর বাইরে আপনার ব্যক্তিগত, অর্থাৎ এখানে চূড়ান্ত আবেদনে 3 ধরনের কাগজ জমা দিতে হয়। একটা হচ্ছে কিছু ব্যক্তিগত ডকুমেন্টস, কিছু লিগাল ডকুমেন্টস, আর কিছু ইঞ্জিনিয়ারিং ডকুমেন্টস। ব্যক্তিগত ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট সাইজের লেফট প্রিন্ট ছবি, যত কপি চায় তারা তত কপি। আমাদের সবারই একটা ব্যক্তিগত দলিল হচ্ছে বা হয় পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র, এটা লাগবে। এছাড়া টিন সার্টিফিকেট এটা লাগবে। এছাড়া যেগুলো আইনগত কাগজ সেগুলো হচ্ছে সিএস খতিয়ান, আরওআর খতিয়ান, আরএস খতিয়ান, জমা খারিজ, খাজনার কপি এবং ব্যক্তিগত মালিকানার দলিল এবং মালিকানার দলিলের বায়া দলিল এস রেকর্ড থেকে নিয়ে এখন পর্যন্ত সবগুলো, এগুলো জমা দিতে হবে। এগুলো হচ্ছে দলিলপত্র। আর ইঞ্জিনিয়ারিং কাগজ হচ্ছে সয়েল টেস্ট রিপোর্টের মেইন কপিটা জমা দিয়ে দিতে হবে, এবং ইঞ্জিনিয়ার আপনাকে দুটো দিবে, দলিল দুটো সার্টিফিকেট দিবে আপনার বাড়ি নির্মাণের উপরে। একটা হচ্ছে ভার বহন সনদ আর একটা হচ্ছে নির্মাণ সনদ। এই ভার বহন সনদ এবং নির্মাণ সনদ জমা দিতে হবে, এবং ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে ইঞ্জিনিয়ারদের যে সরকারি অনুমোদন প্রতিষ্ঠান আছে সেখান থেকে অনুমোদন প্রাপ্ত হতে হবে, এবং অনলাইনে গিয়ে আপনারা তার ইঞ্জিনিয়ারিং কোড ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। সঠিক ইঞ্জিনিয়ার না হলে কিন্তু এটা গ্রহণ করা হবে না, এবং এই প্ল্যানটাও আসলে বাতিলযোগ্য, এই প্ল্যানটা সঠিক না। কাজেই প্ল্যান করানোর সময় ইঞ্জিনিয়ার সঠিক কিনা সেটা দেখে নেওয়াটা দরকার। এবং এই পৌরসভার যে বা সিটি কর্পোরেশন বা রাজুকের যে অনুমোদন পত্র থাকবে, সেখান থেকে যে অনুমোদন পত্র দেওয়া হবে বাড়ি নির্মাণের, সেই অনুমোদন পত্র এবং একই সাথে নকশা 3 কপি জমা দিতে হবে। কখনো কোনো রাস্তা যদি নতুন করে সংযুক্ত হয়, আপনার এক পাশ দিয়ে আগে রাস্তা ছিল, এখন আরেক পাশ দিয়ে একটা রাস্তা হয়েছে, তবে সেই রাস্তাটাও আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। তখন আবার আপনাকে পৌরসভা অথবা রাজুক অথবা সিটি কর্পোরেশনে গিয়ে আপনার নকশা এটা আবার সংশোধন করে আনতে হবে, অথবা একটা সাইট প্ল্যান করে আনতে হবে এবং সেটাও জমা দিতে হবে। অর্থাৎ বাড়ি নির্মাণের প্রকৌশলগত যে কাগজগুলো লাগে এগুলো সবগুলোই আপনাকে জমা দিতে হবে, এবং সেগুলো আমি সবগুলো বলেই দিলাম। এর বাইরে আপনাকে যা করতে হবে তা হচ্ছে এগুলো জমা দেওয়ার পর
আপনার এই এটার উপরে একটা ফিস আছে, এই ফিসগুলো জমা দিতে হবে এবং আগেও ফিস আছে। প্রাথমিক আবেদন ফর্মের ফিস 500 টাকা। এগুলো আবার অনলাইনের মাধ্যমেও জমা দেওয়া যায়, এখন অনেক সহজ হয়েছে, অনলাইনের মাধ্যমে আপনি এগুলো জমা দিয়ে দিতে পারেন। পরবর্তীতে চূড়ান্ত আবেদনের সময় চূড়ান্ত আবেদনের একটা ফিস আছে, সেই ফিসটা জমা দিয়ে দিতে হবে। চূড়ান্ত আবেদনের ফিস জমা দেওয়ার পর আপনি যদি দলিল উত্তোলন করেন তাহলে আলাদা দলিল উত্তোলনের ফিসও জমা দিবেন। এরপর আপনার ঋণ অনুমোদন হলে আপনাকে আবার ঋণের টাকা পাওয়ার আগেও আপনাকে আবার একটা ফিস জমা দিতে হবে, সেটা ফিসের নাম হচ্ছে ইন্সপেকশন ফি। সেই ফিসটাও আপনার জমা দিতে হবে। এখন আমি একটু সংক্ষেপে চূড়ান্ত আবেদন ফর্মে কি কি থাকে। প্রাথমিক আবেদন ফর্মটা খুবই সহজ। প্রাথমিক আবেদন ফর্মের নাম, ঠিকানা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে এগুলো সব যে কোনো ফর্মেই থাকে, এগুলো খুবই সহজ, এটা নিয়ে আমি আলোচনা করছি না। চূড়ান্ত আবেদন ফর্মে কি কি থাকে আমি একটু সংক্ষেপে বলে দিই। আবেদনকারীর নাম, ঠিকানাটা থাকবে, জন্ম তারিখ থাকবে, পেশা থাকবে, ফোন নাম্বার থাকবে, জাতীয় পরিচয়পত্র নম্বর থাকবে, পাসপোর্ট নম্বর থাকবে, টিন থাকবে, স্থায়ী এবং বর্তমান ঠিকানা, যে জমির উপরে বাড়ি নির্মাণ করা হবে সেই জমির জেলা, থানা, মৌজা, জেল নাম্বার কত, সিএস খতিয়ান নাম্বার কত, সিএস দাগ নাম্বার কত, এসএ দাগ নম্বর, খতিয়ান নম্বর, খারিজি দাগ নাম্বার, আরএস দাগ, আরএস খতিয়ান নম্বর। এবং এটা যদি সিটি কর্পোরেশন এলাকায় হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজুক, সিডিএ বা কেডিএ হয়, তাহলে প্লট নাম্বার কত, রুট নাম্বার কত, ব্লক, সেকশন, সেক্টর নাম্বার কত, লোকেশন কোথায়, এবং বন্ধকের জন্য প্রস্তাবিত জমির পরিমাণ কত, অর্থাৎ কতটুকুর জন্য আপনি লোন নেবেন, কতটুকু জায়গার উপর আপনার বাড়ি, আপনার জমির মালিকানার পরিমাণ কতটুকু, যেই মালিকানার পরিমাণের উপরে আপনি লোন নিচ্ছেন সেটা উল্লেখ করা থাকতে হবে। তার চৌহদ্দিতে কারা কারা আছে আপনার বাড়ির আশেপাশে, যেখানে বাড়ি নির্মাণ হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে জমির মোট মূল্য, দালিলিক মূল্য যেটা আছে সেটা উল্লেখ করে দিতে হবে। আবেদনকৃত ঋণের অঙ্ক, আপনি কত টাকা ঋণ নেবেন, ঋণটা কত টাকা নেবেন এটা নির্ধারণ হয় কিভাবে, এটা একটা জানার বিষয়। এটা আপনার আবেদনপত্র জমা দেওয়ার পর হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে তারা একটা স্কয়ার ফিটের একটা হিসাব আছে যে কত টাকা দিবে। আপনার সিটি কর্পোরেশন স্কয়ার ফিট হচ্ছে ৬৫০০ টাকা, জেলা পর্যায়ে ৫০০০ টাকা, গ্রামের মধ্যে দিলে, উপজেলা পর্যায়ে দিলে ৩৫০০ টাকা স্কয়ার ফিট। এটা এদিক সেদিক হতে পারে, এটা একটা দেওয়া আছে তাদের সাইটে পাওয়া যায় এবং অফিসে গেলেও এটাই জানা যায়। এটাই সর্বশেষ আমার জানা মতে। সেখান থেকেই আপনার হিসাব করে বের করবে তারা যে কত টাকা আপনি পাবেন ঋণ। ঋণের মেয়াদ হবে ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর। ইন্টারেস্ট রেট কিন্তু বাড়বে, যত আপনার মেয়াদটা বাড়বে তত বেশি টাকা দিতে হবে আপনার, তবে আপনার কিস্তির পরিমাণটা কমে আসবে যদি আপনি বেশি মেয়াদে নেন। আচ্ছা, তারপরে আপনার এই ফর্মের মধ্যে যা আছে, ঋণের অতিরিক্ত টাকা বিনিয়োগের ব্যবস্থা কি, মানে আপনি নিজস্ব অর্থায়নে করবেন, এটা উল্লেখ করে দিতে হবে। ঋণের কিস্তি কিভাবে পরিশোধ হবে, জামিনদার নিয়োগ করলে তার নাম, যদি কেউ জামিনদার নিয়োগ করে তার ঠিকানা এবং তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা। এরপরে যিনি আবেদন করবেন তার মাসিক আয়, জামিনদার যদি থাকে তার মাসিক আয়, টাকার পরিমাণ, অর্থাৎ যদি সে চাকরিজীবী হয় কত টাকা বেতন পায়, এবং ব্যবসা করলে তার আয়ের উৎস কি এবং কত টাকা তার ইনকাম হয় মাসিক, এটা উল্লেখ করে দিতে হবে। এবং চাকরিদাতা প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট এখানে দেওয়াই আছে, শুধু তার স্বাক্ষর নিয়ে আসতে হবে। এবং পরিবারের মোট সদস্য কতজন, তাদের কি নাম, এবং সদস্যের মধ্যে কারা ইনকাম করে কারা করে না, তাদের ফোন নাম্বার, তার সাথে সম্পর্ক, মাসিক আয় কত, তার বয়স কত, এগুলো কিন্তু উল্লেখ থাকবে। এবং দুজন সম্ভ্রান্ত ব্যক্তির নাম ঠিকানা দিতে হবে যিনি আপনাকে চিনেন, এবং দুইজন সাক্ষীরও স্বাক্ষর, নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ থাকবে। যেহেতু সরকারি ফরম, এই জন্য আবেদন ফর্মটা অনেক বড়, এটা দেখে অনেকেই ভরকে যান, কিন্তু ভরকে যাওয়ার কিছু নাই। এগুলো একজন আইনজ্ঞ বা একজন অভিজ্ঞ মানুষ যিনি আগে ঋণ নিয়েছেন এবং মানুষের কাছে আপনারা যেতে পারেন, এবং আমার এই আলোচনাটা শুনলেও আপনার কাছে সহজ হয়ে যাবে, আপনার ভয়টা কেটে যাবে। এবং আসলে অনেক বড় হলেও কিন্তু এটা ধীরে সুস্থে পূরণ করা যায়, এটা এমন কিছু না যে করা যায় না, এবং এগুলো সব কিছুই প্রত্যেকটা মানুষেরই পূরণ করার মতো ক্রাইটেরিয়া তার থাকে, কাজে ভরকে যাওয়ার কিছু নাই। এই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে, তাহলে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যে চূড়ান্ত আবেদনের একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে এই, যদি আপনি শাখা অফিসে আবেদন করেন সেটা আপনার
যা রিজনাল অফিসে যাবে, রিজনাল অফিস থেকে আপনার অনুমোদন আসবে, আর রিজনাল অফিসে আবেদন করলে ওখান থেকে একটা অনুমোদন আসবে, তারপরে হেড অফিসে যাবে। হেড অফিস থেকে, হেড অফিসটা ঢাকায়, সেখান থেকে আপনার চূড়ান্ত অনুমোদনপত্র আসবে। তারাও কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে, এটা অফিসিয়ালি তারাই হ্যান্ডেল করবে। তারপর চূড়ান্ত আবেদনটা হয়ে আসলে পরে আপনার এই সময় পর্যন্ত ওয়েট করতে হবে। এখন এই সময়টা বেশি লাগে না, মোটামুটি 2 মাসের ভিতরেই চূড়ান্ত আবেদন জমা দেওয়ার পরে 1 থেকে 2 মাস সর্বোচ্চ এর ভিতরেই আপনার আবেদনটা গ্র্যান্টেড হয়ে যায়। গ্র্যান্টেড হয়ে গেলে তখন আপনার ঋণ নেওয়ার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে তারা কিন্তু একবারে সবটা টাকা দেয় না। তাদের ইঞ্জিনিয়াররা আপনার দেখে যে কতটুকু আপনি কাজ করেছেন, এবং তারা একটা দিয়ে দেয় যে তারা যেহেতু ইঞ্জিনিয়ার, তারা জানে যে এত টাকা দিয়ে এই কাজটা করা যাবে। তারা সেই কাজটা লিখে দেয় যে আপনি এতে একটা ছাদ বানাবেন আর এই ওয়ালগুলো করবেন, ভিতরের কাজটা করবেন পরে, এরপরে কিস্তিতে দিল, এরপরে কিস্তিতে দিল আরেকটা ছাদ করবেন, আরেকটা ভিতরে করবেন। এভাবে সবটা করার পরে আপনার ছবিও জমা দিতে হয় প্রত্যেকবার, ছবি তুলে জমা দিতে হয়। অনেক সময় তারা নিজেরাও ইন্সপেকশনে আসেন, এসে দেখেন। এই জন্যই তো আপনি ইন্সপেকশন ফিস জমা দিয়েছেন তাদের কাছে। তারা এসে দেখবে যে আপনি তাদের কথা মতো বিল্ডিংটা নির্মাণ করছেন কিনা। অর্থাৎ তা না হলে কিন্তু ঋণের কিস্তি দেওয়া হবে না। এবং সবগুলা কিস্তি পরিশোধ হওয়ার পর, সবটা বাড়ি নির্মাণ হওয়ার পর, এরপর থেকে আপনার যে ইন্টারেস্ট রেট, সেই ইন্টারেস্ট রেটে আপনার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের যে নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, উডি ব্যাংক, বিভিন্ন ব্যাংকে তাদের থাকে, সেই ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে ঋণটা পরিশোধ করা যায়। ঋণ পরিশোধ করার পরে আবার মর্টগেজের কাগজপত্রগুলো উঠানো যায়। আর একটা জিনিস কথা বাদ গেছে, সেটা হচ্ছে ঋণ পরিশোধ মঞ্জুর হওয়ার পরে কিন্তু ভূমিটা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে মর্টগেজ করা হয়, এবং পরবর্তীতে ঋণ পরিশোধ শেষ হলে আবার রিডাম্পশন অফ মর্টগেজ ডিড, সেটাও রেজিস্ট্রি করে আপনাকে তখন কাগজপত্র মূল কপিগুলো ফেরত দিয়ে দেওয়া হয়। এই হলো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নেওয়ার একটা আলোচনা। অনেকগুলো বিষয় একসাথে আলোচনা করতে গিয়ে হয়তো একটু দ্রুততার সাথে আমি বলেছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আপনারা যদি ভালোভাবে আলোচনাটা শুনেন, তাহলে নিশ্চয়ই আলোচনাটা শুনে আপনারা উপকৃত হবেন, এবং আপনারা বুঝতে পারবেন যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নেওয়াটা একটু লেন্দি প্রসেস বা একটু বেশি কাগজপত্র জমা দেওয়ার প্রসেস হলেও এটা কিন্তু নেওয়া সম্ভব, অসম্ভব না। এবং আপনারা কমেন্ট বক্সে যদি আমাকে জানান, আমি রিপ্লাই দিয়ে যদি কোনো পার্টিকুলার প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনারা যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, আপনারা সরাসরি অফিসে গিয়েও ঋণ কিভাবে পাওয়া যায় এই সম্পর্কে জানতে পারেন। আমি মূলত আইনজীবী হিসাবে, যেহেতু আইনগত বিভিন্ন বিষয় আছে, বেশিরভাগ কাগজপত্রগুলো আইনগত, এবং আইনজীবী হিসাবে হচ্ছে একটা ডকুমেন্টেশন করে কিভাবে জমা দিতে হয়, এটাও আইনজীবীরই কাজ। আইনজীবীর কাজই হচ্ছে অ্যাডভোকেসি করা বিভিন্ন বিষয়ে। সেই কারণে আপনারা অনেকেই হয়তো বা দালালদের দিয়ে এই কাজগুলো করাতে চান, এগুলো করাবেন না, অনার্থক টাকা খরচ করবেন না, এবং হতাশ হবেন না। আশা করি সঠিক জেনে নিজের কাজটা নিজেই করবেন, তাহলে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ পাওয়া সম্ভব হবে। এই ঋণটা সবাই পেতে চান, কারণ সবারই একটা স্বপ্ন থাকে নিজের বাড়ি নির্মাণ করার। কাজেই আপনাদের বাড়ি নির্মাণের সেই স্বপ্ন সফল হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ।